সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। শিক্ষার.com পরিবারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় শিক্ষা জাতীয়করণে প্রত্যাশা ও প্রাপ্তি। আর এই আলোচনায় আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন তানিয়া আক্তার, সহকারী শিক্ষক ঢাকা থেকে, এবং এস এ সোহাগ, সহকারী শিক্ষক বাগেরহাট থেকে স্যার যুক্ত আছেন। এছাড়াও আমাদের সাথে খুব শীঘ্রই যুক্ত হবেন জসিমউদ্দিন আহমেদ, মহাসচিব, বাংলাদেশ শিক্ষক সমিতি। সুপ্রিয় দর্শক, চাইলে আপনারাও এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের লাইভের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন ও মতামত দিতে পারেন। আপনার প্রশ্ন মতামত নিশ্চয় আমাদের অতিথিরা তাদের আলোচনার মধ্যে তুলে আনবেন। আর আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে শিক্ষার.com ফেসবুক পেজ ও শিক্ষার.com অনলাইন পোর্টালে। আপনারা অনুষ্ঠানটি লাইভ ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি আলোচনার শুরুতেই প্রথমেই চলে যাচ্ছি তানিয়া আক্তার ম্যাম। ম্যাম, দীর্ঘদিন ধরে এমপিভুক্ত শিক্ষকরা নানা রকম বৈষম্যের কথা বলছেন, সরকারি বেসরকারি নানা বৈষম্য তুলে ধরছেন, প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলছেন। আসলে আপনি কি বলবেন যে বেসরকারি শিক্ষকরা, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকরা কোন কোন ক্ষেত্রে মূলত বৈষম্যের শিকার? ম্যাম, ধন্যবাদ স্যারকে। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই শিক্ষা.com কে এত সুন্দর একটা টক শোর আয়োজন করার জন্য। আর আজকে টক শোতে উপস্থিত আছেন আমাদের সহকারী শিক্ষক এস এ সোহাগ স্যার, হয়তো উপস্থিত হবেন আমাদের সবার প্রিয় নেতা জসিম স্যার। তো সবাইকে আমার সালাম রইল। তো স্যার যে প্রশ্নটা করেছেন যে আসলে বেসরকারি শিক্ষকরা কি কি বৈষম্যের শিকার, এখন মিডিয়া পাড়া থেকে শুরু করে সরকার মহল পর্যন্ত সবাই কিন্তু আমাদের বৈষম্যগুলো অবগত। আপনারা জানেন প্রাথমিক শিক্ষাকে সরকারিকরণ করা হয়েছে এবং বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু মাধ্যমিক সেক্টর থেকে এই পর্যন্ত আপনার এই প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করার পরবর্তী মুহূর্ত পর্যন্ত যে সময়গুলো গিয়েছে, সেই সময়গুলোতে কিন্তু আমাদের সরকার মহলরা পারেনি মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে, কারণ জাতীয়করণ করলে অনেক বৈষম্যের অবসান ঘটতো। আপনারা জানেন মাধ্যমিক শিক্ষকরা বা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে শিক্ষকরা আছেন তারা নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আছেন। তাদের এই বৈষম্য তাদের জীবনযাত্রার মানকে যেমন অবনতির দিকে নিয়ে যাচ্ছে, শিক্ষকদের জীবনযাত্রার মান যেমন নিম্নমানের হচ্ছে, সেই সাথে শিক্ষকদের এই জীবনযাত্রার মান কিন্তু প্রভাব ফেলছে শিক্ষার মান উন্নয়নে। শিক্ষার মান উন্নয়নও কিন্তু হচ্ছে না। আপনারা জানেন যে একজন শিক্ষক সরকারি শিক্ষকদের থেকে অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে। আমরা একই সিলেবাস পড়াচ্ছি, একই কারিকুলাম, একই বই, সবকিছু একই থাকা সত্ত্বেও দেশে প্রায় 97% বেসরকারি শিক্ষক আমাদের হচ্ছে বৈষম্যের শিকার। মাত্র 3% সরকারি প্রতিষ্ঠান দিয়ে কি দেশ চলবে? আপনারা জানেন সরকারি প্রতিষ্ঠানগুলো শিক্ষকরা, তাদের আছে স্বতন্ত্র বেতন স্কেল, তাদের আছে পেনশন সুবিধা, তাদের আছে চিকিৎসা সুবিধা, যেটা আমাদেরও আছে, খুবই একদম ন্যূনতম নামে মাত্র। তাদের আছে শতভাগ বাড়ি ভাড়া, তাদের আছে শতভাগ উৎসব ভাতা। আর আমাদের বেসরকারিদের ক্ষেত্রে 97% বেসরকারি শিক্ষকরা, যাদের দ্বারা পুরো দেশের শিক্ষা ব্যবস্থা যাদের উপর দাঁড়িয়ে আছে, তারা নানা বৈষম্যের শিকার। তাদের স্টার্টিং স্যালারি হয় 12,750 টাকা দিয়ে, যেটা বিএড স্কেলের পরে হয় 16,000 টাকা। আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয় 500 টাকা, আমাদের বাড়ি ভাড়া দেওয়া হয় 1,000 টাকা। এই বেতনে একজন শিক্ষক তার জীবন মান কিভাবে উন্নয়ন করবে? আর একজন শিক্ষকের যদি মানসিকভাবে বিপর্যস্ত থাকে, একজন শিক্ষক যদি আপনার মেন্টালি ভাবে বিপর্যস্ত থাকে, সে কিন্তু ক্লাসে ভালো পারফরমেন্স করবে না। আপনারা জানেন এই মাধ্যমিক সেক্টরে কিন্তু এমন স্টুডেন্টরা এসে প্রবেশ করে, এমন বয়সের স্টুডেন্টরা এসে প্রবেশ করে যেখানে তাদের মেন্টালি গ্রোথ হয়, শারীরিক গ্রোথ হয়, তখন কিন্তু তাদের মানসিক অনেক কিছু চেঞ্জ হয়, যেটা আমাদেরকে ফেস করতে হয়। এরা পরিবারে কতক্ষণ থাকে? সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এরা আমাদের সাথে কাটায়।
তাদের তাদের মেন্টালি বুঝে কিন্তু আমাদের ক্লাসটা নিতে হয়, বা তাদের সাথে সেই ধরনের বিহেভ, সেই ধরনের আচরণ করতে হয়। কিন্তু একজন শিক্ষক গবেষণা করারই সুযোগ পায় না যে এই শিক্ষার্থীদের মানসিকতা বুঝে কিভাবে ক্লাস করতে হবে। আমি নিজেকে গবেষণায় কিন্তু নিয়োজিত করতে পারছি না, কারণ আমার মাথায় সারাক্ষণই ঘুরে যে আমি কিভাবে এই অল্প স্বল্প বেতনে আমি আমার সংসার চালাবো। আমি আমার নিজের সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতে পারি না, আমি আমার নিজের জীবনের কোনো লক্ষ্য খুঁজে পাই না। তাহলে আমি কিভাবে শিক্ষার্থীদের স্বপ্ন দেখাবো? আপনারা জানেন, একজন মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা, অর্থাৎ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা যখন অবসরকালীনে যায়, একদম শূন্য হাতে, তাদের পেনশন নাই। আবার দেখা যাচ্ছে যদিও অবসর ভাতা রয়েছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা রয়েছে, কিন্তু অনেক শিক্ষকই, আমাদের কাছে অনেক নিউজ আছে যে অনেক শিক্ষকই সেই ভাতা এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা উঠানোর জন্য দপ্তরে দপ্তরে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় করে ফেলেছে, কিন্তু সেই টাকা হয়তো অনেকেই পান নাই, মৃত্যুবরণ করেছেন। অনেকে ঘুরে ঘুরে তার স্ত্রী চিকিৎসা করাতে পারছেন না, সে তার অবসরকালীন জীবনটা দুর্বিষহ জীবন যাপন করছেন, না পারছেন কারো কাছ থেকে চেয়ে খেতে, না পারছেন তার প্রাপ্য টাকাটা আদায় করে নিতে। এই যে শিক্ষকদের সাথে একটা প্রহসন কেন? মাধ্যমিক সেক্টরটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেক্টর। আমরা জানি এই মাধ্যমিক সেক্টর অর্থাৎ সেকেন্ডারি লেভেল ইজ দ্য ব্রিজ বিটুইন প্রাইমারি এন্ড হায়ার এডুকেশন। আপনি প্রাইমারিকে বাধ্যতামূলক করেছে সরকার, প্রাইমারিকে সরকারিকরণ করেছে, আমি স্যালুট জানাই, ঠিক আছে, সাধুবাদ জানাই, প্রাইমারিটা বাধ্যতামূলক করা দরকার। কিন্তু সরকার মহল কি বুঝতেছে না যে যদি মাধ্যমিকে ঝরে পড়ে, মাধ্যমিকে যদি ড্রপ আউট হয়ে যায়, মাধ্যমিকটা যদি সঠিকভাবে সম্পন্ন করতে না পারে, তাহলে সেই শিক্ষার্থীদের প্রাইমারি শিক্ষা কিন্তু ফলপ্রসূ হবে না, বা সেই শিক্ষার্থীরা কিন্তু উচ্চ শিক্ষায়ও যেতে পারবে না। তাহলে মাধ্যমিক সেক্টরটাতে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেক্টরটাতে এরকম হযবরল অবস্থা, এরকম বিশৃঙ্খলা অবস্থা, আসলে আমাদের আমলারা, আমাদের অভিভাবকরা বা রাষ্ট্র কখনো শিক্ষকদের নিয়ে ভাবছে না। এই শিক্ষকের জীবনযাত্রার মান যদি উন্নয়ন করতে না পারে, এই বৈষম্যগুলো যদি দূর করতে না পারে, শিক্ষার মানকে কখনোই উন্নয়নের দিকে টেনে নিয়ে যেতে পারবে না। আপনারা জানেন, এই শিক্ষকদের আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘদিনের আন্দোলনের ইতিহাস। এই আন্দোলনের মেইন ইস্যুই হচ্ছে সরকারি এবং বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে যে আকাশ পাতাল বৈষম্যগুলো রয়েছে, সেই বৈষম্যগুলো নিয়েই কিন্তু আমাদের সেই দীর্ঘদিনের আন্দোলন। আমাদের কথা হলো, শিক্ষকরা কেন রাস্তায় থাকবে? আপনারা উন্নত বিশ্বের দিকে তাকান, আপনারা উন্নত বিশ্বের কারিকুলাম নিয়ে আসছেন আমাদের জন্য, আমরা কারিকুলাম হয়তো বাধ্য হয়ে পড়াচ্ছি, কিন্তু আপনারা কি জানেন এই কারিকুলাম, এই বাস্তবমুখী কারিকুলাম বাস্তবায়নের আগে, শিক্ষার্থীদের আপনার শিক্ষার উন্নয়ন করার আগে যারা বাস্তবায়ন করবে, যারা কারিগর, তাদের জীবনযাত্রার মান আপনাদের আগে বাস্তবায়ন করার উচিত ছিল। আপনারা উন্নত বিশ্বের কারিকুলাম ফলো করছেন, আপনারা উন্নত বিশ্বে গিয়ে আপনারা গবেষণার নামে সেখানে সফর করছেন, সেখানে সফরে গিয়ে তাদের এডুকেশন আপনারা ফলো আপ করছেন, সেটা এনে আমাদের এখানে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। আপনারা কি কখনোই গবেষণা করেন নাই যে উন্নত বিশ্বের শিক্ষকরা কি ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছে আর আমরা কি ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছি? যেখানে একটা দেশের শিক্ষকদের সম্মান হওয়ার দরকার সর্বোচ্চ, সেখানে মুখে বুলি আওড়াচ্ছেন, কিন্তু আমরা কিন্তু সেই যথেষ্ট সম্মানটা পাচ্ছি না। আমাদের এই দীর্ঘদিনের আন্দোলন, আমাদের আর্থিক সমস্যা, সামাজিক সমস্যা, পেশাগত বৈষম্য এবং অবস্থানকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই আন্দোলনের ইতিহাস। আর কত রাস্তায় থাকবে শিক্ষকরা? আপনারা হয়তো বিগত দেখেছেন 44 দিন আমরা রাস্তায় পড়েছিলাম, আপনারা এও দেখেছেন একজন শিক্ষক কুকুরের সাথে ঘুমাচ্ছে, সেই সিনারি কিন্তু গণমাধ্যম ভাই ও বোনেরা প্রকাশ করেছে। তাছাড়াও আপনারা দেখেছেন যে ঈদের দিন আমাদের শিক্ষকরা প্রেস ক্লাবে নামাজ পড়েছে। এত কিছুর পরও কি আপনাদের বুঝাই দিতে হয় যে আমাদের শিক্ষকরা কতটা অসহায়? এখনো কিন্তু আমরা সচিবালয়ে, মন্ত্রণালয়ে ঘুরছি আমাদের বৈষম্যগুলো নিয়ে। আপনারা আসলে এই বৈষম্যগুলো মানে দূর করা খুব কঠিন বিষয় না। আমি যদি একটা পরিসংখ্যান দেখাই, আপনার বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো, আপনার ব্যানবেজ বাংলাদেশ শিক্ষা জরিপ 2023-এর মধ্যে একটা জরিপ হয়েছিল, সেখানে বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, প্রভাষক, অধ্যক্ষ মিলে মোট রয়েছে 4,31,244 জন, আর শিক্ষার্থীর সংখ্যা রয়েছে 1,23,83,936 জন। আমাদের বাৎসরিক বেতন বোনাস লাগছে
9,308 কোটি টাকা। আর শিক্ষার্থীদের আয় কিন্তু কোষাগারে জমা হয় না, সেটা কিন্তু প্রতিষ্ঠানেই থেকে যায়। সেটা নিয়ে কমিটির আরেকটা মারাত্মক পরিস্থিতি আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেকশনে রয়েছে। এই শিক্ষার্থীদের থেকে যে আয়টা হয় সেই আয়টা নিয়ে, সেটাও কিন্তু আমাদের আমলারা জানেন। আপনারা এটাও জানেন যে যদি আমরা শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক 30 টাকা বেতন ধরি গড়ে, তাহলে আমাদের 12 মাসে শিক্ষার্থীদের বেতন হারে আসতেছে 446 কোটি টাকা। সাথে যদি আমরা ভর্তি ফি আর সেশনটা নামমাত্র 500 টাকা নেই, তাহলে বছরে আসতেছে 619 কোটি টাকা। তাহলে মোট আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আয় আসতেছে হচ্ছে 1065 কোটি টাকা প্রায় আদায় করতে পারছি। সেখানে এই পরিসংখ্যানে 31,243টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে ব্যয় হবে প্রায় 15,514 কোটি টাকা। আমি আবারও বলছি, প্রায় 15,514 কোটি টাকা। আর শিক্ষার্থীদের 30 টাকা বেতনও যদি আমরা ধরি, সেক্ষেত্রে বাৎসরিক আসতেছে আমাদের 1,065 কোটি টাকা। তাহলে 15,000 থেকে 1,065 কোটি টাকা যদি আমরা বাদ দেই, আমাদের এক্সট্রা লাগতেছে হচ্ছে 5,000 সামথিং কোটি টাকা। তাহলে 5,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে জাতীয়করণ করা একটা দেশের পক্ষে কি সম্ভব না? যদি 1,000 কোটি টাকাও অতিরিক্ত লাগে, তাও আমার দেশ সক্ষম। শুধুমাত্র আমি মনে করব এই জাতীয়করণ করতে হলে বাজেট কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে সরকার রাষ্ট্রের সদিচ্ছা, সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা। এখানে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা কি আসলে এটি কি অর্থনৈতিক সমস্যা নাকি মানসিকতার সমস্যা, কোনটা? আমি স্যার আপনাকে আমি এখনই কথাটা বললাম, মাত্র রিপিট করতেছি আবার, যে আমাদের প্রায় 500 কোটি টাকা এক্সট্রা লাগতেছে। যদি 30 টাকা বেতনের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা 30 টাকা বেতন নিই সরকারি কোষাগারে, যদি সেটা জমা হয় উইথ 500 টাকা সেশন ফি এন্ড ভর্তি ফি, সেখানে আমাদের 5,000 কোটি টাকা 500 কোটি টাকা বেশি লাগতেছে। তাও আমি বললাম যদি 1,000 কোটি টাকাও লাগে, তাও বাজেট কোনো প্রবলেম না, আমার দেশ সক্ষম। এই 1,500 কোটি টাকা এক্সট্রা দিয়ে জাতীয়করণ করতে আমার দেশ সক্ষম। শুধুমাত্র দরকার আপনার রাষ্ট্রের সদিচ্ছা, সরকারের সদিচ্ছা, একটা সঠিক পরিকল্পনা, আর হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে সর্বস্তরের স্বচ্ছতা। ধন্যবাদ স্যার। কিন্তু ম্যাম, আপনারা একদিকে যেমন সরকারি বেসরকারি বৈষম্য নিরসনের কথা বলছেন, একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কথা বলছেন, আবার বদলির কথা বলছেন। আসলে কোন জিনিসটাকে আপনারা এখানে আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল যে টপিকটা, যে সচিবালয়ের শিক্ষকরা কখনো এই দাবি নিয়ে যাচ্ছে, কখনো ওই দাবি নিয়ে যাচ্ছে, কখনো ওই দাবি নিয়ে যাচ্ছে। আমরা তো এত দাবি নিয়ে যেতে চাই না। সকল সমস্যা, সকল বৈষম্যের একটাই সমাধান, সেটা হচ্ছে জাতীয়করণ। জাতীয়করণ যদি করে নেয়, আমরা আলাদাভাবে বলবো না যে আমাদেরকে 1,000 টাকা কেন বাড়ি ভাড়া দেন, আমরা আলাদাভাবে বলবো না আমাদের কেন 500 টাকা চিকিৎসা ভাতা দেন, আমাদের কেন বদলি দিচ্ছেন না, বলার কোনো অপশন নাই। জাতীয়করণে আপনারা জাস্ট একটা সিস্টেমে আসেন, সুষ্ঠু পরিকল্পনায় আসেন, প্রত্যেকটা সেক্টরে, শিক্ষার প্রত্যেকটা সেক্টরে স্বচ্ছতা নিয়ে আসেন। জাতীয়করণ রাষ্ট্রের জন্য আমি মনে করব, আমাদের গ্রামীণ ভাষায় যেটা বলে পানি ভাত, এটা কোনো সমস্যা না। আমার মনে হচ্ছে এতদিনের সমস্যা হচ্ছে সদিচ্ছা। এই সদিচ্ছাটা আমাদের রাষ্ট্রে থাকতে হবে যদি শিক্ষার মানকে উন্নয়ন করতে চান, যদি শিক্ষার্থীকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে চান, আগে শিক্ষকদের আপনার স্মার্ট করতে হবে। জি, বুঝতে পারছি ম্যাম। গতকাল প্রেস ক্লাবে এবং পরবর্তীতে আপনার সচিবালয়ে শূন্য পদে বদলির জন্য এমপিওভুক্ত শিক্ষকরা কর্মসূচি পালন করে। শেষ কর্মসূচিতে আপনার উপস্থিতি এবং আপনার জোরালো বক্তব্য কিন্তু আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছি। আসলে এই যে বদলির দাবিটা, এটি কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন, এবং এই যে কর্মসূচি পালন করতে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নিশ্চয় আপনাদের কথা হয়েছে, কি আশ্বাস পেলেন আপনারা? আচ্ছা স্যার, ধন্যবাদ আপনাকে। আসলে কালকে বদলিটা কিন্তু আমাদের একটা চলমান ইস্যু, হঠাৎ করে কিন্তু যে সরকার চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এই জন্য আমরা যাচ্ছি, আমরা আমাদের দাবিটা আদায় করে নিয়ে আসবো, বিষয়টা কিন্তু এমন না। আমাদের প্রত্যেকটা আন্দোলনই কিন্তু চলমান, সেটা বিগত সরকার থেকে চলে আসছে। বদলিটাও সেম কেস। আপনারা জানেন
যে আমাদের বর্তমানে যারা উপদেষ্টা আছেন, যারা দায়িত্ব পেয়েছেন, তাদের দায়িত্ব পাওয়ার মাসেই কিন্তু আমাদের একটা পরিপত্র জারি হয়েছিল, প্রজ্ঞাপন জারি হয়েছিল, পারস্পরিক বদলি। আমার কেন জানি মনে হচ্ছে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে শিক্ষকদের নিয়ে মনে হয় তারা প্রহসন করতে ভালোবাসে। আমাদের দুঃখ দুর্দশা দেখে মনে হয় তাদের সুখ হয়, তাদের সুখ প্রাপ্তি হয়। তা না হলে কেন এই পারস্পরিক বদলি? তারা কি জানে না যে এই পারস্পরিক বদলি দিয়ে 1% শিক্ষকও বদলিতে অংশগ্রহণ করতে পারবে না? এটা কেমন সিস্টেম? সমপদে, সমস্কেলে, সম সাবজেক্টে। এখন আমি আছি এক জেলায়, আরেকজন আছে আরেক জেলায়, দুইজনের জেলা এক হতে পারে, হয়তো সে আমার জেলায় আসতে পারে, আমি তার জেলায় যেতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে সেখানে যদি সাবজেক্ট না মিলে সে তো আসতে পারবে না। এটা কেমন ধরনের প্রহসন? সেক্ষেত্রে আমরা বলছি সুষ্ঠু একটা সিস্টেমে আসেন, সেখানে পারস্পরিকের জায়গায় জাস্ট শুধু শূন্যটা দিয়ে দেন। সমস্যাটা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখছি না। তাহলে তারা কেন বসে বসে এরকম অযৌক্তিক কিছু সিস্টেম বের করে, যে সিস্টেমে শিক্ষকদের আবার পুনরায় আন্দোলনে নামতে হয়, তাদের ধারে ধারে ঘুরতে হয়। আপনারা হয়তো জানেন না যে আমরা যেদিন বের হই, যে আজকে আমাদের এই সমস্যাটা নিয়ে বের হবে, সারাদিন কালকে আমি 1 বোতল পানি আমার ব্যাগে নিয়ে গিয়েছি। সকালবেলা তাড়াহুড়ো করে বের হয়েছি, যেহেতু আমি আছি ঢাকার ধামরাই উপজেলার একদম লাস্ট ইউনিয়নে, গাঙ্গুটিয়া ইউনিয়নে। ঢাকা আমার কারওয়ান বাজার ঠিকানা আমার, ওইখান থেকে আসতো আমার 60 কিলো, প্রায় 60 কিলো। তো আমি সকালে তাড়াহুড়ো করে হালকা পাতলা কিছু খেয়ে বের হয়েছি, আমার ব্যাগে একটা পানির বোতল নিয়ে নিয়েছি। আমি সারাদিন ওই পানির বোতলটা নিয়ে আমি ফিরেছি, আমি পানিটা পর্যন্ত খাওয়ার সময় পাইনি। আমরা শিক্ষকরা তাদের ধারে ধারে ঘুরতে কতটা কষ্ট করতেছি আমরা। এই দেখেন, বদলিটা কি আপনার কোনো আর্থিক সমস্যা, যে না আমাদের আর্থিক এখন সক্ষমতা নাই, আমরা পারবো না? বদলিটা একটা অনার্থিক বিষয়, সেখানে শুধুমাত্র একটা সিস্টেম, আর তো কিছু না। তাহলে পারস্পরিক বদলিটা, ইভেন তাদের সাথে যখন কথা বলছি, উপদেষ্টা মহোদয় সুন্দর কথা কালকে আমাকে বলছেন, আমি উপদেষ্টা মহোদয়ের রুমে গিয়েছিলাম, উনি সুন্দর কথা বলছেন যে ঠিক আছে, আমরা বিষয়টা দেখছি, আমরা একটা যৌক্তিক সিদ্ধান্তে আসবো। তো আমরা জানি আমাদের শিক্ষা উপদেষ্টা একজন সম্মানিত, গুণী এবং জ্ঞানী মানুষ। উনি যদি এটাকে সুষ্ঠু ভাবে চিন্তা করে, সঠিকভাবে চিন্তা করে, অবশ্যই উনি পারস্পরিকের বিরোধিতা করবে, যে না এটা দ্বারা তো শিক্ষকের কোনো উপকার হবে না। অবশ্যই উনি একটা যৌক্তিক সিদ্ধান্তে আসবে, যে সেটা শূন্য পদেই জি হোক। ম্যাম, বুঝতে পারছি বিষয়টা একদমই পরিষ্কার। শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনাদেরকে আশ্বস্ত করেছেন, আপনি থাকুন আমাদের সাথে। আমি এ পর্যায়ে যাব। এস এ সোহাগ স্যার, আপনি শুনতে পারছেন নিশ্চয় আমাকে? আপনি শুনছিলেন যে জাতীয়করণ বা আপনার সরকারি বেসরকারি যে বৈষম্যগুলো, সেটি কিন্তু অত্যন্ত সুস্পষ্ট ভাবে কিন্তু স্পষ্টীকরণ করেছেন। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যে জাতীয়করণ ও সরকারিকরণ, এটা কি শব্দ চয়নের পার্থক্য, নাকি এই দুই শব্দের মাঝে সুবিধা ও অসুবিধার পার্থক্য আছে? বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারছি শিক্ষকরা আসলে কি চাচ্ছেন সেটি স্পষ্ট নয়। কেননা এই একই প্রশ্ন কিছুক্ষণ আগেও করলাম। কেউ বলছেন যে আপনার আসলে সরকারি বেসরকারি বৈষম্য নিরসন করতে হবে, কেউ বলছে সরকারিকরণ করতে হবে, কেউ বলছে শিক্ষা সরকারিকরণ, কেউ বলছে শুধু মাধ্যমিক শিক্ষা সরকারিকরণ। আসলে শিক্ষকরা চাচ্ছেন কি, যদি একটু স্পষ্ট করতে চান? স্যার, আমি প্রথমেই একটা স্লোগান দিয়ে, আচ্ছা এটা যদি সোহাগ স্যার বলতে চান বলেন। না সোহাগ স্যারকে বলতে দেন, আমি কন্টিনিউ করেন, আমি তারপরে যুক্ত করতে দিব। স্যার যদি কোনো জ্ঞান থাকে আমি আসবো আপনার কাছে। সোহাগ স্যার প্লিজ। আসলে ধন্যবাদ আপনাকে। স্যার বলেন, সোহাগ স্যার বলেন, স্যার বলতে চাচ্ছিল বিষয়টা বলেন। আসলে বিষয়টা যেটা, সেটা হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের মাধ্যমিক শিক্ষকদের কি পরিস্থিতি। আসলে আমি যদি ছোট্ট একটু পরিসংখ্যান দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আমাদের যে শিক্ষার মানটা বা শিক্ষার্থীরা কোথা থেকে ভালো করবে, সেক্ষেত্রে আমরা যদি ইউএস এর একটা গবেষণা টানি, তো সেখানে একটা গবেষণায় দেখা গেছে মাত্র মানে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো প্লাস অন্যান্য আনুষঙ্গিক যেটা, তা দিয়ে মাত্র 20%, যেটা 20% শিক্ষার্থীদের ভালো করা সম্ভব, বাকি 80% নির্ভর করে কিন্তু একজন শিক্ষকের উপর। তো সেখানে আমাদের সুনির্দিষ্ট ভাবে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে, এর আগে থেকেই বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে শুরু করে দীর্ঘদিন ধরেই শিক্ষকরা কিন্তু এই জাতীয়করণের ব্যাপারে আন্দোলন করে আসতেছে। আপনারা জানেন 2022 সালে যেটা লাগাতার আন্দোলন, প্রায় 44 দিন হয়েছিল, সেখানে আমাদের সাথে একটা জাস্ট ছেলে খেলা হলো,
আমাদের সেখান থেকে উঠিয়ে দেওয়া হলো, সেখানকার শিক্ষকরা লাঞ্ছিত হলো, পাশাপাশি আমাদের নেতাদের নিয়ে যাওয়া হলো, আশ্বাস দেওয়া হলো, দিন শেষে আমরা কিছুই পেলাম না। ঠিক আছে। আর জাতীয়করণ, সরকারিকরণ, অনেক কথা আছে আমাদের ভিতর, জাতীয়করণ, সরকারিকরণ, তারপর আমরা বৈষম্য দূর চাই। ঠিক আছে। মূল বিষয়টা যেটা হচ্ছে, আমরা চাই আমরা সরকারিভাবে যে সুযোগ সুবিধাটা পায়, যেহেতু আমাদের 97% প্রতিষ্ঠানই বেসরকারি, সুতরাং আমরা কেন এই বৈষম্যের ভিতর থাকবো? আমরা চাই তাদের সাথে আমাদের বৈষম্যর পার্থক্যটা যেন সমান হয়। তো এটার একমাত্র উপায় হচ্ছে জাতীয়করণ। আমি কি মোটামুটি একটু ক্লিয়ার করতে পারছি কিনা? বাকিটা যদি তানিয়া ম্যাম একটা অ্যাড করতেন। ধন্যবাদ সোহাগ স্যারকে। আমি কি জি কিছু বলবো ম্যামের স্যার? কাছে, জি জি জি, আমি যাব, আমি ম্যাডামের কাছে যাব। আমি আপনার সাথে আরেকটু যুক্ত করতে চাই স্যার। আপনি কি মনে করেন যে শিক্ষা জাতীয়করণ হলে আপনারা যে বৈষম্যের কথা বলছেন, শিক্ষকরা যে বৈষম্যের কথা বলছে, সেটি একেবারেই দূর হয়ে যাবে? আপনি কি কিছু যোগ করতে চান স্যার? দেখেন, আমাদের একজন ভালো শিক্ষক হয়ে উঠতে হলে কিছু জিনিস অবশ্যই প্রয়োজন। আমাদের সরকার নানাভাবে ট্রেন আপ করতেছে, আমরা কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটায় যাচ্ছি। আমরা হয়তো কিছু ক্যাটাগরি ছিল, এমপিওর ক্ষেত্রেও কিন্তু কিছু ক্যাটাগরি ছিল যে একটা প্রতিষ্ঠান জাতীয়করণের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া পার করতে হবে, কিন্তু বিগত সরকার কিন্তু সেই ক্রাইটেরিয়া গুলো দেখেনি। আপনি দেখতে পাচ্ছেন অন্তত কিছু নামের উপর এমন এমন প্রতিষ্ঠান সরকারি হয়েছে, একদম মানে জাস্ট কিছু ব্যক্তি নামের উপর সরকারি হয়েছে। আমি চাই, হ্যাঁ, একদম ঢালাও ভাবে জাতীয়করণ না হোক, ঢালাও ভাবে জাতীয়করণ না হোক, কিন্তু তাদের যে ক্রাইটেরিয়া গুলো ছিল সেগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পূরণ করছে, অন্তত সেগুলোকে কিন্তু ফ্রন্টলাইনে আনা যেত এতদিনে, কিন্তু সরকার সেটাও করেনি। টোটাল মাধ্যমিক সেক্টরকে তারা বঞ্চিত করে রাখছে। তো এখন আসলে আর সে সুযোগ নাই, কারণ আপনার যদি পেটে কিছু না থাকে আপনি কি দিবেন? একটা 12,500 টাকা এন্ট্রি নিয়ে একটা শিক্ষক সে কি দিতে পারে? সুতরাং এখন একমাত্র এই বৈষম্য দূর করার জন্য এবং শিক্ষকদের শিক্ষার্থীদের ভালো শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে আর কোনো বিকল্প নাই। আমি মনে করি জাতীয়করণের মাধ্যমে এই বৈষম্য একমাত্র দূর করা যায়। কিন্তু কিন্তু স্যার, যখন জাতীয়করণ হবে তখন শিক্ষক কর্মচারী আত্মীকরণের ক্ষেত্রে অনেকে দেখা যাবে যে সনদ জটিলতা কিংবা প্রাসঙ্গিক কিছু বিষয়ের কারণে, কাম্য যোগ্যতার কারণেও কিন্তু অনেকে কিন্তু আত্মীকরণ থেকে বঞ্চিত হবে, যেটা আমরা বিগত দিনে যে সমস্ত প্রতিষ্ঠান সরকারি হয়েছে তাদের আত্মীকরণের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। এখন সে সময় যদি কাম্য যোগ্যতার কারণে বা সনদ জটিলতার কারণে কিংবা প্রতিষ্ঠানের কোনো ত্রুটির কারণে কোন শিক্ষক আত্মীকরণ থেকে বঞ্চিত হন, সেক্ষেত্রে তখন শিক্ষক হিসেবে আপনি কি বলবেন? স্যার, আমরা কিন্তু কয়েক ধাপে দেখেছি যে অনেকের জাল সনদ বা বিভিন্ন জটিলতার কারণে এনটিআরসি বিভিন্ন ভাবে টাকা পয়সা নিয়ে সার্টিফিকেট দিচ্ছে। তো সে বিষয়ে কিন্তু অনেকবার তারা এই বিষয়গুলো নিয়ে রিভিউ করছে, তারা জাল সনদের ক্ষেত্রে শিক্ষা অফিসে চিঠি দিয়েছে, শিক্ষা ভবনে চিঠি দিয়েছে, এবং এটা কিন্তু একটা স্যার প্রসেস চলতেছে যে যদি কোনো সমস্যা থাকে কোনো শিক্ষকদের বা তারা যদি তাদের সনদের ক্ষেত্রে বা তাদের এডুকেশনের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে, তারা যদি এইভাবে আসে অবশ্যই তারা এটা অন্তর্ভুক্ত হবে না। কিন্তু এখন যে সিস্টেমে শিক্ষক নিয়োগ হচ্ছে, এখন যে সিস্টেম একদম এনটিআরসি এর মাধ্যমে 3টা স্টেপ পার করে যেভাবে শিক্ষকরা আসতেছে, আমার মনে হয় অদূর ভবিষ্যতে এই জাতীয় কোনো সমস্যা থাকার কথা না। জি জি, ধন্যবাদ স্যার। কিন্তু স্যার, এনটিআরসি এর মাধ্যমে যে শিক্ষকগুলো এখন নিয়োগ হচ্ছে সেই সংখ্যাটা কিন্তু টোটাল শিক্ষকের সংখ্যার অত্যন্ত কম। তো তখন দেখা যাবে যদি কেউ এই জটিলতায় পড়ে যায় তখন কিন্তু এরকম কথাও আসতে পারে, আগেই তো ভালো ছিলাম। হ্যাঁ স্যার, এটি মূলত স্যার এই অভিজ্ঞতা থেকে বলছি যে পূর্ববর্তী যে সমস্ত প্রতিষ্ঠান সরকারিকরণ হয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানে আত্মীকরণের ক্ষেত্রে অনেকের দেখা যাচ্ছে পেপার কাটিং খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকের কিন্তু আপনার যে নিয়োগ পরীক্ষার সময় যে নম্বর পত্র সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে কিন্তু অনেকের আত্মীকরণে অনেক প্রকার জটিলতা সৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যারা পুরাতন শিক্ষক, দীর্ঘদিন যারা এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তারা এই ধরনের জটিলতায় পড়তে পারেন, সেই বিষয়টি স্যার মূলত আসলে তুলে নিয়ে আসা, এছাড়া অন্য কোনো কিছু নাই। স্যার, আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আপনি জানেন গত বছর টানা 22 দিন কিন্তু আপনারা বেসরকারি শিক্ষকরা আন্দোলন করেছিল এবং শেষ দিন কাপড় পর্যন্ত কিন্তু পড়েছিল। এর এক টানা 44 দিন মনে হয়।
স্যার টানা না 22 প্রথম দিন 40 11 দিন, জুলাই নেক্সট ছিল 22 দিন, নেক্সট লাস্ট 22 দিন। যেটা সেটা 22 দিনের ছিল। আমি সর্বশেষটা বলছি স্যার। এবং সে সময় কিন্তু যে শিক্ষক নেতৃবৃন্দের সাথে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা উপমন্ত্রী যে নেতৃবৃন্দের সাথে যে বৈঠক করেছিল, সেখানে 2টি কমিটি করার কথা ঘোষণা দিয়েছিল। সেই কমিটিকে আজও আলোর মুখ দেখেছে? যদি না দেখে থাকে তাহলে এটি কি শিক্ষকরা এক প্রকার প্রতারণার শিকার হলো না স্যার? অবশ্যই অবশ্যই, একদম সঠিক কথা বলেছেন। আমরা মানে সব সময় আমরা মাধ্যমিক সেক্টরটা প্রতারণা ছলচাতুরির পরে আছি। আমাদের নানা রকম ভাবে আশ্বাস দেওয়া হচ্ছে সেই প্রথম থেকেই। আপনারা জানেন যে 22 দিনের আগে আমরা টানা 44 দিন, এছাড়াও বিভিন্ন ভাবে আমার মনে হয় একমাত্র শিক্ষকরা যে পরিমাণ স্মারকলিপি দেওয়া হয়েছে এই পর্যন্ত কোন সেক্টর আমাদের কিছুদিন আগে অন্তত 3 বার, এর আগে তো অসংখ্যবার। তো আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের কিছু একটা ট্যাগ আছে স্যার, আমরা শিক্ষক, আমরা হয়তো সেইভাবে সবার মতো করে আমাদের এই দেশে আসলে কি স্যার জানেন, পরিবহন সেক্টর হচ্ছে খুব শক্তিশালী, কারণ তারা সহজেই মাঠে নামতে পারে, তারা বাস ভাঙতে পারে, তারা গাড়ি ভাঙতে পারে, তারা আটকাইতে পারে এবং তাদের দাবিগুলো কিন্তু সহজে আদায় করে নিতে। কিন্তু আমাদের পিছনে একটা শিক্ষক ট্যাগ, এবং এটাকে কেন্দ্র করে স্যার আমাদেরকে বছর বছর ধরে বঞ্চিত করা হচ্ছে। জি ধন্যবাদ স্যার। স্যার আপনি আমাদের সাথেই থাকুন, আমি আবারও আসবো। আমি এই মুহূর্তে চলে যাব তানিয়া আক্তার ম্যাম আপনার কাছে। ম্যাম আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে জাতীয়করণ হলে শুধু কি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরাই উপকৃত হবেন বা সুবিধাজনক অবস্থানে যাবেন, নাকি এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ যে ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং তাদের পেছনে যারা আছেন অর্থাৎ আমাদের সেই অভিভাবকরাও কি উপকৃত হবেন? ধন্যবাদ স্যারকে। স্যার যখন বলছিলেন প্রথম যে আসলে শিক্ষকরা কি চাচ্ছে, তো আমাদের স্লোগানটা কিন্তু ছিল যে জাতীয়করণ দাবিটা শিক্ষকের কিন্তু প্রয়োজনটা রাষ্ট্রের। আপনি দেখেন জাতীয় এই যে কয়েকটা স্কুল সরকারিকরণ করা হয়, মাঝে মাঝে আমরা দেখি প্রতি বছর 1-2টা করে হচ্ছে প্রতি উপজেলায়। একটা উপজেলায় কোন প্রতিষ্ঠানটা সরকারি করা হয়, সরকারের আন্ডারে নিয়ে যাওয়া হয় বা জাতীয়করণ করা হয়, আপনারা কি জানেন? অবশ্যই জানেন। যে প্রতিষ্ঠানটা একদম থানা শহরে বা উপজেলা শহরে হয় সেটাকেই তারা ধরে নিয়ে যায়। এখন আমার কথা হচ্ছে সেখানে কারা পড়ছে? সেখানে ধনাঢ্য ব্যক্তির সন্তানেরা পড়ছে। কিন্তু ওই উপজেলার যারা প্রান্তিক পর্যায়ে আছে সেই প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানরা কিন্তু আশেপাশে যে এমপিভুক্ত স্কুলগুলো আছে সেইখানে পড়ছে। বাস্তব চিত্র এটাই। আমার প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানেরা পড়ছে 200, 250, 300, গ্রামের পরিস্থিতি আমি বলছি, পরে শহরেরটা বলতেছি। 200, 250, 300 টাকা বেতনে, হাইয়েস্ট হয়তো 10ম শ্রেণীতে কোনো কোনো প্রতিষ্ঠান 350 টাকাও নিচ্ছে গ্রামে, একদম প্রত্যন্ত অঞ্চলে। আর সেই উপজেলারই শহরে যারা বাস করে ধনাঢ্য যারা ব্যক্তি, যারা রিচ ম্যান, তাদের সন্তানেরা পড়ছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা বেতনে। তাহলে এই সরকারিকরণের বা এই জাতীয়করণের সুবিধাটা কারা ভোগ করছে? আমার প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানেরা কিন্তু ভোগ করছে না। আগে কিন্তু শিক্ষার্থীরা এটা বুঝতো না, এখন কিন্তু শিক্ষার্থীরা বোঝে, কারণ মাঝে মাঝে তাদের শিক্ষকরা প্রতিষ্ঠান থেকে বের হয়ে যায়, তো জাতীয়করণ আন্দোলনে বলে স্যার ম্যাডাম কোথায় গেছিলেন, কেন গেছিলেন। এখন কিন্তু তারা বিষয়টা বোঝে যে শহরে যে সন্তানেরা পড়ছে সরকারি স্কুলে 10 টাকা, আর আমরা গ্রামে এখানে কৃষকের সন্তান, দিনমজুরের সন্তান, মানে বেকারেরও আছে, অনেকে আছে গ্রামে গাছতলা ঘুমায় এমন মানুষের সন্তানও পড়াশোনা করতেছে। কিন্তু দেখা যাচ্ছে কি এই ড্রপ আউট রেটটা কিন্তু বেড়ে যাচ্ছে শুধুমাত্র এই কারণে ড্রপ আউট হয় মাধ্যমিক পর্যায়ে এসে, এই কারণে ড্রপ আউট হয়ে যায় যে না পড়াশোনা চালাই নিতে পারছে না। কিন্তু কাদেরকে ফ্যাসিলিটিসটা দিচ্ছেন? এলাকার ধনাঢ্য ব্যক্তিদের, তাদের সন্তান 10 টাকা 15 টাকায় পড়ছে। আমার প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানেরা বেতন দিতে পারে না। আপনারা হয়তো জানেন না, আমরা যারা ক্লাস টিচার আছি, গ্রামে যারা চাকরি করতেছি, আমি একটা প্রত্যন্ত অঞ্চলে আছি, যখন ক্লাস টিচাররা বেতন চায় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই শিক্ষার্থীরা। বাসায় দিয়ে হয়তো বাবা মাকে বলে যে স্যার বেতন চাচ্ছে, আপনারা হয়তো জানেন আমরা প্রতি মাসে কিন্তু বেতনটা আদায় করতে পারি না। একজন শিক্ষার্থী 4 মাস, 5 মাস, 6 মাসের বেতন জমে যায়, তারপরে একটা দরখাস্ত নিয়ে আসে, স্যার আমার 5 মাসে 6 মাসের বেতন জমে গেছে, আমাকে একটু কমাইতে হবে। এক স্যারের কাছে যায়, বাধ্য হয়ে কমাইতে হয়। যখন দেখে তার বাবার আর্থিক পরিস্থিতি এইরকম, তখন কি হয়, আমার ওই প্রতিষ্ঠানটা কিন্তু চলতেছে না, আমরা প্রতিষ্ঠান থেকে ন্যূনমাত্র স্যালারি পাই, অনেকে পাই না।
জাস্ট ওই 12,750 টাকা আর 16,000 টাকা দিয়ে শিক্ষকদের সংসার চলে। তাহলে এই শিক্ষার্থীদের, আমার তো মনে হয় যে এই জাতীয়করণের সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে আমার শিক্ষার্থী, আমার অভিভাবক, আমাদের রাষ্ট্র, কারণ শিক্ষার মান উন্নয়ন হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র বলে যাচ্ছে শিক্ষকদের সুবিধা না, এখানে কিন্তু শিক্ষার্থীরা, অভিভাবক, রাষ্ট্র সমানভাবে উপকৃত হবে। এবং দেখবেন যখন গ্রামের শিক্ষার্থীরাও 10 টাকায় পড়বে, তখন কিন্তু অভিভাবক সেই সন্তানকে তার পড়াশোনা শেষ করার একটা সুযোগ দিবে। গ্রামে ম্যাক্সিমামই, আমার ক্লাসের কথা বলি, যখন নবম থেকে দশমে ওঠে অনেক শিক্ষার্থীদের বিয়ে হয়ে যায়, অনেক মেয়ে শিক্ষার্থীদের বিয়ে হয়ে যায়, দেখি তাদের আর চেহারা দেখা যায় না। হঠাৎ করে বার্ষিক পরীক্ষার সময় আসে, ম্যাডাম আমি পরীক্ষাটা একটু দিব, কিন্তু আসলে ওই পড়ায় কোনো ফলপ্রসূ হয় না, অনেক সময় পরীক্ষাটা দেয়ও না। আর ছেলেদের ক্ষেত্রে কি হয়, এখানে গার্মেন্টস সেক্টর আছে, গার্মেন্টস সেক্টরে ঢুকে যাচ্ছে। ইভেন আমি যে উপজেলাটাতে আছে, এখানে ম্যাক্সিমামই আপনার O2 ভ্যান চালক বেশি, তো সেইগুলাতে ওরা ইনভলভ হচ্ছে। আমরা যখন মাঝে মাঝে যাতায়াত করি দেখি আমারই প্রাক্তন স্টুডেন্ট, হয়তো দশম পরীক্ষাটাও দেয় নাই, সে আমার ব্যাংক চালক। খুব কষ্ট লাগে, খুব হৃদয় বিদারক যখন তাদের সাথে যাতায়াতের সময় কথা বলি যে তুমি কি করলা, তুমি এখনই কর্মে কেন যোগ দিছো? আব্বা তো কোনো কিছু করে না, আব্বা তো কৃষি কাজ করতো, এখন তো আর এটা পারতেছে না, ওইভাবে আমাদের হচ্ছে না, এই জন্য ম্যাডাম কাজে যোগ দিতে হচ্ছে। কতটা হৃদয় বিদারক যে অল্প বয়সে শিক্ষার্থীরা কাজে যোগ দিচ্ছে। আপনারা জানেন 18 বছর পর্যন্ত একটা মানুষ শিশু, সেই শিশুটা কিন্তু কাজে জয়েন দিচ্ছে এবং অদক্ষ শ্রমিক হিসেবে সে কাজে জয়েন দিচ্ছে, তাকে কিন্তু আমরা দক্ষ মানব শক্তিতে পরিণত করতে পারছি না। এক সময় দেখা যায় এরাই আবার বেকারত্ব সৃষ্টি করে, এক পর্যায়ে কাজ থাকে না তো। আবার তাদেরকে যখন আমরা বিদেশে পাঠাই, আমার এমন স্টুডেন্ট আছে সে বয়স বাড়ায়া দিছে ভর্তির সময়, কেন? পাসপোর্ট করা লাগবে, নবমে দশমে উঠলে পাসপোর্ট করে বাহিরে পাঠাই দিবে। এখন যে বাহিরে পাঠাইলো, তাকে কোন স্কিলটা দিয়ে বাহিরে পাঠাইছে বলেন? কোন স্কিল দিয়ে কিন্তু তাকে বাহিরে পাঠায় না, একজন অদক্ষ শ্রমিক আমরা বাহিরে রপ্তানি করছি। অপোজিট সাইড যদি আপনি দেখেন, আমরা যখন বাহির থেকে কোনো আমদানি করব কোনো মানব সম্পদ, তার স্যালারি কত দিই আমরা? এই যে আমাদের ব্রিজ, কালভার্ট, এই যে কত কিছু হচ্ছে কনস্ট্রাকশন, আমরা কিন্তু বাহির থেকে ম্যাক্সিমাম শ্রমিক আমরা আমদানি করছি এবং হাই স্যালারি দিয়ে। কিন্তু আমার দেশের শিক্ষার্থীরা যখন ওই দেশে যায় উইদাউট স্কিলে, খুব ন্যূনতম আপনার স্যালারিতে কিন্তু এরা চাকরিটা করে। ইভেন ওইখান থেকে মাঝে মাঝে ফেরতও আসে, কারণ কোনো স্কিল নাই তো তার। অনেকে কর্মে যোগ দিতে পারে না, অথবা অনেকে বিপজ্জনক কনস্ট্রাকশনে দিয়ে দেয়, কারো হাত চলে যায়, কারো পা চলে যায়, অথবা 5 লাখ 10 লাখ টাকা সমিতি থেকে ঋণ নিয়ে যায়, সেই ঋণের বোঝা নিয়ে আবার দেশে ফিরে সেই পরিবারটাই ধ্বংস হয়ে যায়। আপনি দেখেন, একটা শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, আর কারিগর সেই মেরুদণ্ডকে আপনারা সুজেই রাখতে পাচ্ছেন না, আমাদের মেরুদণ্ডকে আপনারা বাঁকা করে রাখছেন। তাহলে আমরা কিভাবে দক্ষ মানব শক্তি আপনাদেরকে সাপ্লাই করব? এভাবে অদক্ষ মানব শক্তি হয়ে যাবে। শুধুমাত্র কারিকুলাম নিয়ে আসলেন, স্মার্ট বাংলাদেশ করবেন, ডিজিটাল বাংলাদেশ করবেন, আরে আপনি যে কারিগররা আছে তাদেরকে আগে স্মার্ট করেন। কারিগর স্মার্ট না করলে, যদি ফাউন্ডেশনই আপনার হয় দুর্বল, তাহলে সেই বিল্ডিং টিকবে কতদিন? আমি রাষ্ট্রকে আবারও আহ্বান করছি, আমি সরকারকে আবারও আহ্বান করছি, শিক্ষা সেক্টরের দিকে মনোযোগ দেন। আপনারা জানেন শিক্ষা সেক্টর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত, অথচ বাজেট কিন্তু ততটা আমরা পাই না। প্রতি বছর শিক্ষা সেক্টরে যে বাজেটটা হয় ততটা আমরা পাই না, যাও পাই আমরা শিক্ষকদের ক্ষেত্রে কোনো কাজে লাগে না, তারা নাকি গবেষণার প্রশিক্ষণ দিতে দিতেই সেই বাজেট শেষ। তাহলে আমার শিক্ষার্থীরা কোথায় দাঁড়িয়েছে, আমি শিক্ষক কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের শিক্ষার মান কোথায় দাঁড়িয়ে আছে? আমাদের আমলারা, আমাদের রাষ্ট্র কেন এগুলো নিয়ে ভাবছে না? শিক্ষা সেক্টরটাকে কেন এতটা অবহেলিত করে রেখেছেন? রেখে আপনারা কোথায় দেশটাকে দাঁড় করাতে চাচ্ছেন? কিন্তু ম্যাম, সকল শিক্ষা প্রতিষ্ঠান একসাথে জাতীয়করণ করা যদি সম্ভব না হয়, এছাড়াও সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান মানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান একবারে জাতীয়করণ করাটাও তো সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে এই পথ পরিক্রমাটা কি হতে পারে বলে আপনি মনে করেন, যেটি হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তিতে তাদের কর্মস্থলে কাজ করতে পারবেন? আচ্ছা আচ্ছা, এখানে আসলে একটা বিষয় আছে, যেমন প্রাথমিক শিক্ষা যখন জাতীয়করণ করে তখন কিন্তু মাধ্যমিকটা করে নাই। একসাথে কি সব সেক্টর পারছে? তখন কিন্তু পারে নাই, তখন তাদের সক্ষমতা অনুযায়ী প্রাথমিকটা করেছে। এখন ইচ্ছে করলে তারপরের স্টেপ মাধ্যমিকটা কিন্তু জাতীয়করণ করতে পারে। সেই ক্ষেত্রে কিছু কিছু প্রতিষ্ঠান আছে রিকোয়ারমেন্ট ফুলফিল করে না,
তাদেরকে আওতায় নিয়ে আসেন। কোন কোন প্রতিষ্ঠানগুলো ফুলফিল করছে না তাকে একীভূত করে দেন অন্য একটা প্রতিষ্ঠানের সাথে। 1 বছর আপনারা ফলো আপ করেন, প্রতিষ্ঠানগুলোকে একটা লেভেলে নিয়ে আসেন, জাতীয়করণের লেভেলে আনেন। আমরা তো বলছি ঘোষণা দেন, আমরা তো বলি না যে আজকে ঘোষণা দেন কালকে জাতীয়করণ করতে হবে, আপনারা ঘোষণা দেন। এবং একটা যেমন আমাদের প্রতিষ্ঠানে আছে না পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 বছরের একটা পরিকল্পনা থাকে প্রতিষ্ঠানে, তারপরে আবার পরিকল্পনা হয় যে কতটুকু অর্জিত হলো কতটুকু অর্জিত হলো না। আপনারা এরকম একটা টার্গেট নেন যে প্রথম বছরে আপনার প্রতিষ্ঠানগুলো ফলো আপ করবো, তারা টার্গেট ফিল আপ করছে, কাদের স্টুডেন্ট নাই টিচার আছে, তাদেরকে আরেকটা প্রতিষ্ঠানের সাথে একীভূত করেন, 1 বছর এই প্রসেস যান। দ্বিতীয় বছরে আপনারা হাত দেন জাতীয়করণে, বা তৃতীয় বছরে আপনারা হাত দেন জাতীয়করণে, অন্তত ঘোষণাটা দেন। তাছাড়াও কিন্তু এতদিন ধরে আমরা যে এই বাড়ি ভাড়া, এই উৎসব ভাতা, এই আমরা প্রেস ক্লাবে পড়ে আছি, আমরা ঈদের নামাজ পড়েছি, কেন এতদিনে কিন্তু আপনারা একটা একটা বৈষম্য অলরেডি দূর করতে পারতো, তারা কিন্তু পারে নাই। সবগুলো একসাথে জমিয়ে রেখেছে, যখন আপনার মাথার উপরে সব একসাথে আসবে তখন তো চাপ হবেই। এবং শিক্ষা সেক্টরের প্রত্যেকটা সেক্টরে আছে আপনার হচ্ছে হযবরল পরিস্থিতি, আমাদের নিয়ে কেউ কাজ করতেছে না। ইভেন আমরা যখন আমাদের কোনো প্রবলেম উপর লেভেলে গিয়ে জানাই, তারা মনে হয় আকাশ থেকে পড়ে, তারা মনে হয় এই প্রবলেম গুলা অনেকে জানেও না, আমাদের কাছ থেকে বোঝার চেষ্টা করে। কেন? তারাই তো এই সব সিস্টেমের হচ্ছে প্রণেতা, তারাই তো জানার কথা, আমাদের মুখ থেকে বের হওয়ার আগেই তো তাদের জানার কথা যে হ্যাঁ তাই তো, আমরা তো এটা করেছিলাম, ও এতে আপনাদের এই সমস্যা হচ্ছে। কিন্তু না, সমস্যা আমাকে বুঝাইতে হচ্ছে আমি কোন লেভেলের টিচার, কবে কি হাবি যাবি। কেন রে বাবা, আপনারা প্রণেতা, আপনারাই যদি সমস্যাটা না জানেন পরবর্তীতে সমাধানের রাস্তা কিভাবে বের করবেন? তবে জাতীয় আপনারা সেক্টর ধরে ধরে জাতীয়করণ করেন। আপনারা প্রাথমিক করেছেন, আপনারা মাধ্যমিকে হাত দেন, মাধ্যমিক শেষ হলে উচ্চ মাধ্যমিকে হাত দেন। যদি একবারে স্যার আমি আপনার কাছে যেতে চাই স্যার, আপনারা শিক্ষা জাতীয়করণের কথা বলছেন, কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চয় জানেন আপনি যে এখনো অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু নন এমপিও অবস্থায় আছে। তো সেক্ষেত্রে যদি স্যার আমি অ্যাকচুয়ালি সরি, আমার একটা কল আসার কারণে আমি হচ্ছে টোটাল আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমি আসবো আপনার কাছে, আমি সোহাগ স্যারের কাছে একটু যেতে চাই। সেক্ষেত্রে এই নন এমপিও প্রতিষ্ঠানগুলোর কি হবে স্যার? আপনি একজন শিক্ষক হিসেবে কি মনে করেন? হ্যাঁ হ্যাঁ, নন এমপিও প্রতিষ্ঠান কিন্তু এটা একটা প্রসেসের ভিতর আছে অনেকদিন ধরেই। কিছু ক্যাটাগরি আছে যেগুলো পূরণ করলেই এমপিও খাতায় যাচ্ছে, এবং প্রতি বছর বছর কিছু সংখ্যক প্রতিষ্ঠান কিন্তু অ্যাড হচ্ছে। এটা একটা প্রসেসের ভিতর আছে। তো আমি মনে করি এটা একটা চলমান প্রক্রিয়া। এটা সব প্রতিষ্ঠান তো একসঙ্গে এমপিও করা সম্ভব নয়, সরকারের হয়তো আর্থিক বাজেট অতটাও নাই, এবং আমাদের প্রায় 20,960টা হচ্ছে সম্ভবত বেসরকারি প্রতিষ্ঠান, এছাড়াও নন এমপিও অনেক প্রতিষ্ঠান। তো সেক্ষেত্রে আমি মনে করি আস্তে আস্তে যারা এই ক্রাইটেরিয়া গুলো পূরণ করতেছে, আস্তে আস্তে সরকার তাদের সেই অনুযায়ী এমপিওর খাতায় নিয়ে আসবে। এটা কোনো সমস্যা বলে মনে হয় না। এটা তাদের তাদের রুলস অনুযায়ী চলতে পারে, যে এই প্রতিষ্ঠান এই এই জিনিসগুলো পূরণ করলে আস্তে আস্তে এমপিওর খাতায় আসবে। এবং এটা প্রত্যেক বছরেই হচ্ছে। দেখেন প্রত্যেক বছরে এমপিও কিন্তু নতুন করে করে আপনার অ্যাড হচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান। স্যার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা বলেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বা এমপিও প্রতিষ্ঠানে কমিটি প্রথা একটি প্যারা। আসলে যতক্ষণ পর্যন্ত শিক্ষা জাতীয়করণ না হয় বা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না হয় ততক্ষণ পর্যন্ত এই কমিটি প্রথা নিয়ে কি আপনি কিছু মতামত দিবেন স্যার? অবশ্যই। এবং আমিও ব্যক্তিগতভাবে এই কমিটি প্রথার একজন ভুক্তভোগী, যদি এনটিআরসি এর মাধ্যমে আমার নিয়োগ। তো সুতরাং এটা একটা বড় প্যারা, কারণ আপনি একটা গ্রাজুয়েশন শেষ করে আপনি প্রিলি দিয়ে, আপনি লিখিত দিয়ে, আপনি ভাইবা দিয়ে একটা প্রতিষ্ঠানে যাচ্ছেন, সেখানে কমিটি প্রধান একজন অষ্টম শ্রেণী, একজন এসএসসি পাস, সে হয়তো লুঙ্গি পরে স্কুলে আসে, এরকম অনেক দেখা যায় গ্রাম পর্যায়ে। সে আসে, তার মতো করে সে বক্তব্য দেয়, সে তার মতো করে ছড়ি ঘোরায়। সাধারণভাবে এটা কিন্তু মেনে নেওয়া একটা কষ্ট। এছাড়াও দেখেন আমরা আমাদের বেতনটা যেটা আমাদের সাধারণভাবে এমপিও শিটের মাধ্যমে সিগনেচার করে হয়, তো সেক্ষেত্রেও আমার এরকমও উদাহরণ আছে। আমার ফ্রেন্ড সে চুয়াডাঙ্গায় চলে গেছে করোনার সময়, তাকে ডেকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে চট্টগ্রামে যে বিলের খাতায় সই করে ছুটি নিয়ে যে তার পরের দিন আসতে হয়েছে বিলের খাতায় সই করার জন্য। মানে এই যে কাজগুলো, তাদের একটা স্থানীয় একটা পাওয়ার দেখানো, স্থানীয় একটা বল দেখানো প্রতিষ্ঠানের প্রতি, এবং প্রতিষ্ঠানের শিক্ষকদের একটা চাপে রাখার মানসিকতা,
একটা একটা শিক্ষককে চাপে রাখার মানসিকতা নিয়ে তারা থাকে সাধারণভাবে, কিছুই না, তারপরেও তারা চায় একটা প্রতিষ্ঠানের পরে তারা ছড়ি ঘোরাবে, প্রতিষ্ঠান প্রধান সহ আদার্স যারা শিক্ষক আছে তাদের একটা চাপে রাখবে। তো এই মানসিকতা থেকে আসলে আমরা এখন পর্যন্ত বের হতে পারি না। সুতরাং এই কমিটি প্রথার অবশ্যই সংস্কার করা উচিত। জি জি, ধন্যবাদ স্যার। স্যার আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হলো অনেকে বলেন যে শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়করণ করা হয় সেক্ষেত্রে গ্রামের শিক্ষকরা বেশিরভাগ শহরমুখী হয়ে যাবে এবং গ্রামের প্রতিষ্ঠানগুলো শিক্ষক শূন্যতা দেখা দিতে পারে। আপনিও কি তাই মনে করেন? স্যার না, এটা মনে করি না। কারণ হচ্ছে যদি যেহেতু প্রাথমিক সেকশনটা জাতীয়করণ হয়ে গেছে, মাধ্যমিক যদি একসাথে জাতীয়করণ করে, এবং আমাদের দেখেন জাতীয়করণ হলে আমাদের বদলি সিস্টেমটা কিন্তু তখন অটোমেটিকলি চলে আসতেছে। এবং এটা কিন্তু একটা একটা যে তানিয়া ম্যাডাম যেটা বললো, আমাদের কিন্তু এতগুলা দাবি একসাথে। স্যার এক্ষেত্রে আমি একটু যুক্ত করতে চাই, জাতীয়করণে যে সর্বশেষ বিধিমালা আছে 2018, সেখানে আত্মীকরণের শিক্ষক কর্মচারী আত্মীকরণের যে নীতিমালাটা আছে সেখানে কিন্তু আত্মীকৃত কোনো শিক্ষক কর্মচারী অন্য কোনো প্রতিষ্ঠানে বদলি হতে পারবে না। অর্থাৎ সর্বশেষ যে নীতিমালা আছে সেখানে কিন্তু বদলির বিষয়টি আবার আটকিয়ে যাবে। তখন কি করবেন স্যার? আচ্ছা, সাধারণত আমাদের এনটিআরসি এর মাধ্যমে এখন যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে, তো আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু এনটিআরসি থেকে যেভাবে শিক্ষক নিয়োগটা হয় সেক্ষেত্রে কিন্তু জেলা এবং উপজেলা ভিত্তিকই তারা দেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না। মোস্ট অফ দা শিক্ষকই তাদের নিজ জেলা বা উপজেলায় চাকরি করে। এবং এর আগে বদলি নিয়ে যেটা হচ্ছে, আমার মনে হয় এখন তো প্রচুর শূন্যপদ, স্বাভাবিকভাবে শূন্যপদের বিপরীতে একটা সার্কুলার দিলেই আমার মনে হয় এই ঘাটতিটা পুরোপুরি পূর্ণ হয়ে যাবে। তাহলে হয়তো কেউ অত দূরে চাকরি আর থাকবে না, সবাই যার যার উপজেলা বা জেলার কাছাকাছি চলে আসতে পারবে। আসলে মূল বিষয় হচ্ছে সরকারের সদিচ্ছা। সরকারের একটু সদিচ্ছা থাকলে আমাদের আজকে এতগুলো দাবি একসাথে একভূত হতো না। তারা টোটালি আমাদেরকে সবকিছু থেকে প্রথম থেকে বঞ্চিত করে রাখছে। তারা চেষ্টা করতো সেই 2005 মানে বিগত সেই বিএনপির আমল থেকে আমাদের 25% বাড়ি ভাড়া, 100 টাকা 25% ভাতা, 100 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা। এটা আসলে একটা হাস্যকর ব্যাপার। আপনি মনে হয় না কোথাও যে এটা বলতে পারবেন। এবং আমার কিছু অভিজ্ঞতা থেকে বলি, আমি একবার ভারতে গেছিলাম, আমার আত্মীয় আছে সেখানে। তো সেখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যখন আমি কি করি, আমি শিক্ষকতা করি, তারা খুব এটাকে মানে এমন ভাবে দেখতেছে আমাকে, মানে আমি বিশাল অনেক কিছু, কিন্তু আমি আসলে ভিতরের কথাটা বলতে পারি নাই যে ভাই তোমাদের দেশের শিক্ষক আর আমাদের দেশের শিক্ষকের ভিতরে অনেক পার্থক্য আছে। তো এই জায়গাগুলো সরকারের সদিচ্ছার অনেক অভাব। আমি মনে করি তাদের একটু সদিচ্ছা থাকলে এই কাজগুলো অনেক সহজেই তারা সমাধান করতে পারে। জি ধন্যবাদ স্যার। স্যার আপনি সাথেই থাকুন, আর আমি একটিবার আপনার কাছে আসবো। আমি তানিয়া আক্তার ম্যামের কাছে যেতে চাই। ম্যাম, জাতীয়করণ ছাড়া এমন কোন দাবি আছে যেগুলো এই মুহূর্তে পূরণ হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা কিছুটা হলেও আপনার স্বস্তিদায়ক ভাবে তাদের কর্মস্থলে কাজগুলো করতে পারবে, এবং আপনি সরকারের কাছে কি প্রত্যাশা করেন যে আপনাদের এই দাবিগুলো কোন প্রক্রিয়ায় খুব দ্রুত সময়ে এটি বাস্তবায়ন করা সম্ভব বলে আপনি মনে করেন? ধন্যবাদ স্যারকে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনারা যখন কনভারসেশন করেছেন আমি দুইটা জিনিস নোট করেছি। স্যার যখন কমিটির কথা বলছিলেন, কমিটির ক্ষেত্রে আমাদের শিক্ষকদের যেমন একটা হয়রানি আছে, সেক্ষেত্রে মারাত্মক আরেকটা হয়রান হচ্ছে প্রতিষ্ঠান। কিরকম, আমি দু একটা উদাহরণ দেই। আমাদের আপনারা জানেন যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ফান্ড রয়েছে, আমাদের শিক্ষার্থীদের বেতন, সেশন ফি, হাবিজাবি নিয়ে মোটামুটি ভালো একটা ফান্ড রয়েছে। সেই ফান্ডটাই কিন্তু এই কমিটিতে আসার মেইন কারণ। দেখবেন কমিটিতে আসা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে একটা মারাত্মক অবস্থা তৈরি করে প্রতিষ্ঠানে। ইভেন সেই টাকা দিয়ে স্কুলের উন্নয়ন যখন কোন কাজ করবে তখন কি হয়, বাজেট করে, ঠিক আছে আমি এই কনস্ট্রাকশনটা হাত দিব, এই উন্নয়নে হাত দিব, আর একটা বাজেট করে উন্নয়নের কাজ অলরেডি চলমান রাখে। কি করে জানেন, মাঝখান পথে টাকা টুকা সবকিছু নিয়ে এটা আপাতত একটা ইস্যু দেখায় বন্ধ রাখে, কয়েকদিন পরে এটা আবার চালু করবে, সেখানে আবার টাকা ইনভেস্ট করবে। আমার তো মনে হয় এই কমিটি শুধু শিক্ষকদের জন্য প্যারা না, একটা শিক্ষা প্রতিষ্ঠানকে একদম এই নিচের দিকে নিয়ে রাখছে। কোনো উন্নয়নমূলক কাজ তারা শিক্ষা প্রতিষ্ঠানে করতেছে না। তবে সব কমিটির ক্ষেত্রে না, ম্যাক্সিমামই এই অবস্থা আমি দেখতেছি যে কমিটির ক্ষেত্রে এই প্যারাটা হচ্ছে। বিশেষ করে যে একটা কোষাগার যে আছে আমাদের, সেই কোষাগারটাই যেন স্কুলের মেইন সমস্যা, কোনো কাজ করা যাচ্ছে না।
মানে যে দিক থেকে কাজ করবেন আটকিয়ে দিবে। আপনি মানে এই কোষাগার আমার প্রত্যাশা জানতে চাইছেন না সরকারের কাছে? আমার প্রথম প্রত্যাশা হচ্ছে এই কোষাগারের টাকা আপনি ফিরিয়ে নেন, আপনাদের কোষাগারে নিয়ে রাখেন, রেখে স্কুলের উন্নয়নের জন্য আপনারা কাজ করেন, আমাদেরকে পেনশনের সুবিধা দেন। আমরা এই যে কল্যাণ ট্রাস্ট আমাদের 10% কেটে নেয়, এটা নিয়ে কিন্তু বলাই হয় নাই। আমরা এই কল্যাণ ট্রাস্টের বিলুপ্ত চাই। আমরা চাই আমরা পেনশন সুবিধা চাই। একটা শিক্ষক এতটা বছর শিক্ষকতা করার পরে তার জীবনে কোনো নিশ্চয়তা নেই। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই, আমরা আমাদের জীবনের শেষ বয়সে ভালোভাবে বাঁচার নিশ্চয়তা চাই। তো আর সরকারের কাছে আমার একটাই প্রত্যাশা, আপনারা একটু শিক্ষার দিকে নজর দেন। এটা আসলে একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে এই শিক্ষা, সেই শিক্ষাটার দিকে আপনারা নজর দেন, গবেষণা করেন, ঠিক আছে? সেই গবেষণার রেজাল্টটা কিন্তু আমরা পাচ্ছি না। শুধু বলছেন গবেষণা হচ্ছে, করছি, আপনাদের নিয়ে দেখছি, আপনাদের নিয়ে কাজ চলমান, কিন্তু আমরা কিন্তু তার রেজাল্ট দেখতেছি না। শুধুমাত্র যে এখানে আমি আবারও বলছি যে জাতীয়করণ হলে যে শুধুমাত্র শিক্ষকদের সুবিধা হবে, বিষয়টা এমন না। শিক্ষার্থী এই সুবিধার আওতাভুক্ত আসবে, অভিভাবক এই সুবিধার আওতাভুক্ত আসবে, সর্বোপরি রাষ্ট্র আওতাভুক্ত হবে। কারণ শিক্ষার মান উন্নয়ন হলে রাষ্ট্রের মানও উন্নয়ন হয়ে যাবে, বিশ্বের বুকে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কারণ আমাদের দেশ অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় ফলো আপ হচ্ছে। কিন্তু ম্যাম আছে, শিক্ষকদের কিন্তু নানা সংগঠন আছে। আমার সাথে নিশ্চয় আপনি একমত হবেন যে দাবি দেওয়া প্রদানের ক্ষেত্রে বা কোনো দাবি আদায় করতে হলে যে একটি জোরালো ভূমিকা থাকার দরকার, সেক্ষেত্রে শিক্ষক নেতৃবৃন্দ কিন্তু একটি ঐক্যমত্যে পৌঁছাতে পারে না। সাধারণ শিক্ষকরা বলছেন যে শিক্ষক নেতৃবৃন্দ বা শিক্ষক সংগঠনগুলোর এই যে মতৈক্যের কারণে তাদের দীর্ঘদিনের যে বঞ্চনা, দীর্ঘদিনের যে বিভিন্ন জিনিস থেকে যে তারা বঞ্চিত হয়ে আসছেন, সেই বিষয়গুলো আদায় করা সম্ভব হয়ে ওঠে না। কিংবা কোনো কর্মসূচি দিলেও তার যে একটি ফল পাওয়া, সেটিও কিন্তু এই যে সংগঠনগুলোর ঐক্য বিনষ্টের কারণে সেটি সম্ভব হয় না। আপনিও কি তাই মনে করেন? প্রশ্নটা কি আমাকে করেছেন না সোহাগ স্যারকে? আমি ক্যাচ করতে পারিনি। জি আপনাকে। আচ্ছা, আমাকে করেছেন। আপনারা হয়তো জানেন আন্দোলন দুই ধরনের হয়, একটা সহিংস, একটা অসহিংস। আমরা শিক্ষকরা আসলে বলে মহান পেশা, পেশাটা যেমন মহান আমরাও মহান। ওই স্যার এক সময় বলেছিল যে পরিবহন শ্রমিকরা যখন আন্দোলন করে তারা গাড়ি ভাঙচুর করতে পারে, তারা এটা সেটা কত কিছু করতে পারে, আমরা কিন্তু করতে পারি না। আমরা ৪০ দিন বসে থাকি, ভদ্রভাবে বসে থাকি, আমরা কোনো গাড়ি আটকাতেও পারি না, আমরা কোনো ভাঙচুরও করতে পারি না। তো সরকার হয়তো ধরে নিয়েছে যে এরা বসে, ইভেন আমাদের বিগত সরকার এটাও বলছে বসে থাকলে থাকুক। বিগত সরকার আমলে যারা শিক্ষা সেক্টর আমাদের অভিভাবক ছিল তাদের সুর কিন্তু এটা আসছে, বসে থেকে থাকুক, একসময় উঠে যাবে। কারণ তারা জানে আমরা ভাঙচুর করতে পারবো না, আমরা ওইভাবে রাস্তা আটকাতে পারবো না। আমরা দেখেছি গত বিপ্লব আমাদের শিক্ষার্থীরা আমাদের শিখিয়ে দিয়ে গেছে কিভাবে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, নিজেদের অধিকার আদায় করতে হয়। আমরা কিন্তু শিখেছি, আসলে সেটা রাস্তায় করতে পারবো কিনা এখনো সন্ধিহান, আমরা কিন্তু পাচ্ছি না। সেক্ষেত্রে আরেকটা বিষয় আছে, আমি আসলে সবই যে রাষ্ট্রের সমস্যা সেটা না, আমাদের নিজেদেরও সমস্যা আছে। আমাদের একাধিক সংগঠন, এত শিক্ষক সংগঠন হয়ে গেছে, ওই শিক্ষক সংগঠনগুলো কিন্তু আমরা এক হতে পারছি না। দেখা যাচ্ছে এক শিক্ষক সংগঠন কর্মসূচি দিচ্ছে, আরেক সংগঠন চাচ্ছে যে ওইখানে শিক্ষক না যাক, আমরা আবার পরবর্তীতে কর্মসূচি নিয়ে আসছি। ঠিক আছে, এখানে হয়তো অনেকে নেগেটিভ কমেন্ট করেন, আমি চাই আপনারা কমেন্ট করে বিষয়গুলো ক্লিয়ার হন। এত সংগঠন, এত নেতা, এত ক্রেডিট নেওয়ার যে একটা দুরূহ, একটা দুর্বিষহ পরিস্থিতি আমাদের শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে, সেইটাও আমাদের দাবি আদায়ের সবচেয়ে বড় বাধা। কেন আমরা এক হতে পারি না? আমি যখন কালকে সচিবালয়ে ঢুকি, আমাকে ওই সচিবালয়ের একজন বলেছেন, সচিব স্যার বলেছেন যে আপনারা আসলে এক দাবি নিয়েই 14 জন আসেন। কথা সঠিক, এক দাবি নিয়ে যখন আপনার কাছে 14 জন যাবে, আপনি কতজনের সমস্যা শুনবেন? শুধু তো এখানে শিক্ষকদের সমস্যা, শুধু বদলির সমস্যা, শুধু বাড়ি ভাড়ার সমস্যা না, অনেক মানুষ তাদের সমস্যা নিয়ে যাচ্ছে। যখন বদলি নিয়েই 14 জন যাবেন, বাড়ি ভাড়া নিয়েই 14 জন যাবেন, তারা স্বাভাবিক এটাকে একটা বিরক্তিকর পরিস্থিতি নিয়ে যাবে। কেন আমরা একক নেতৃত্বে থাকতে পারি না? কেন আমাদের হাজার হাজার লিডার থাকতে হবে? কেন আমরা সব জিনিসই ফেসবুকে ফলো আপ করতে হবে?
আরে লাইভের পর লাইভ, লাইভের পর লাইভ, কিছু না হতেই পোস্ট। মানে আমাদের শিক্ষকদের মনে হয় একটা অস্থিরতার পরিবেশের মধ্যে আমরা রাখি। কেন? আমরা কি বিতর্কতা কাজ করতে পারি না? আমরা কি কূটনৈতিক তৎপরতা চালাতে পারি না? যখন কূটনৈতিক তৎপরতা আমরা ব্যর্থ হব বা কোনো একটা সফলতা আসবো, তখন আমরা জানাই যে আমরা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এটা আদায় করতে পেরেছি। আমরা আদায়ের আগেই আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সমানে পোস্টাইতে থাকি। এই বিষয়গুলো কিন্তু আমাদের আন্দোলনের উপর মারাত্মক, আমাদের দাবি আদায়ের উপর মারাত্মক ইফেক্ট করে। আমিও নিজেও একটা সংগঠন করি। আমি কিন্তু কখনোই আপনাকে, আমি লিখেছি সহকারী শিক্ষক, আমি কিন্তু আমার সংগঠনের নাম প্লাস আমার পদ পদবি আমি কোনো কিছু ইউজ করি নাই। কারণ আমি আসলে ফেড আপ। আমি নতুন শিক্ষক, আমি 2019 সালে জয়েন করেছি। এসে দেখেছি শিক্ষক সংগঠন অনেক, ভাবলাম যে জানতে হবে অনেক কিছু, একটা সংগঠনের সাথে জয়েন হওয়ার পরে আমার অভিজ্ঞতা, সংগঠন নিয়ে আমার অভিজ্ঞতা কিন্তু খুব বেশি ভালো না। কারণ আমি দেখেছি হাজার হাজার সংগঠন, এত নেতা, এত কর্মসূচি। এই কর্মসূচি আস্তে আস্তে কেউ আর পাত্তা দিচ্ছে না। একযুগে নামেন, কোন সংগঠনের ব্যানারে না, আমরা শিক্ষক, সেই ব্যানারে নামেন। ঠিক আছে, ক্রেডিট সবারই। কারণ দেখেন, 71-এর যুদ্ধ বলেন, যুদ্ধে হয়তো লিডারশিপে কেউ ছিল, কিন্তু প্রাণ দিয়েছে 30 লক্ষ মানুষ। ক্রেডিট কি সেই লিডারদের? না, মানে সেই 30 লক্ষ মানুষের। আপনি কর্মসূচি দিয়েছেন, ইউ আর লিডার, আপনি কর্মসূচি দিয়েছেন, আপনার সেই লিডারের বাস্তবায়ন, আপনার কর্মসূচি বাস্তবায়ন করবে কে? আপাময় জনসাধারণ, অথবা আমরা যারা শিক্ষক যাব, শিক্ষক আন্দোলনের তারা। তাহলে ক্রেডিট কার প্রাপ্য? যে আমার কর্মসূচিটাকে বাস্তবায়ন করেছে তার। আমি কর্মসূচি দিয়ে লিডার বসে থাকলাম, আমার কোনো শিক্ষক গেল না, আমি কি সফল হব না? তো তাহলে আমার সফলতার পেছনে আছে আমার জনসাধারণ, আমার শিক্ষক সমাজ। তাহলে ক্রেডিট খেলা বাদ দিয়ে সকল শিক্ষককে একটা কাজের ক্রেডিট দেন এবং এককভাবে দাবি আদায়ে নামেন। এটা হচ্ছে আমি আমার তরফ থেকে বলছি। কারণ আমাকে যদি এখানে নেগেটিভ কমেন্ট করে, আমি বুক ফুলিয়ে বলতে পারবো আমি প্রত্যেকটা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে গেছি। তারা যখনই স্যার জানেন, যখন যে সংগঠনিক কর্মসূচি দিয়েছে, আমি এজ এ আমার সংগঠন বাদ দিয়ে, আমার ব্যানার বাদ দিয়ে, আমি নর্মাল একজন শিক্ষক হিসেবে, মানে আমি সাংগঠনিক কোনো পরিচয় বিহীন, আমি সেখানে আমি অবস্থান নিয়েছি এবং আমার সংগঠনের নেতা আমাকে বাধা দেন এবং উনিও কখনো বলার সাহস পায় না, আপনি তো আমার সংগঠন করেন, ওই সংগঠনে কেন গিয়েছেন? এই সাংগঠনিক খেলা আপনারা বন্ধ করেন। এই সাংগঠনিক খেলা আমাদের দাবি আদায়ের সবচেয়ে বড় বাধা। ধন্যবাদ স্যারকে। জি জি ম্যাম, আপনার কাছে আমার একেবারে শেষ প্রশ্ন। আগামী কিছুদিন পরেই 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন শিক্ষকদের আলাপচারিতায় উঠে এসেছে যে 5ই অক্টোবর ঘিরে তারা কিছু প্রত্যাশা করেন। ঠিক একই রকম প্রত্যাশা গত বছরের 5ই অক্টোবরেও কিন্তু করেছিল। আপনি যেহেতু শিক্ষক সংগঠনের সাথে আছেন, শিক্ষকদের নানা কর্মসূচির সাথে যুক্ত আছেন, বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আপনার কথা হয়, এই 5ই অক্টোবর ঘিরে শিক্ষকদের আসলে কোনো পরিকল্পনা আছে কিনা, জাতীয়করণ ঘিরে কিংবা শিক্ষকদের বিভিন্ন বৈষম্য নিরসনের কোনো কর্মসূচি আছে কিনা, যদি আমাদের সাধারণ শিক্ষকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ স্যারকে। প্রথমে আমি প্রত্যাশাটা নিয়ে বলি। প্রতি 5ই অক্টোবর আমরা শিক্ষক অধীর আগ্রহে বসে থাকি, এই বুঝি কোনো একটা ঘোষণা আসলো, কিন্তু প্রতি 5ই অক্টোবর আমরা কিন্তু হতাশ হয়ে ফিরে আসি। তো এবারও প্রত্যাশা আছে, কিন্তু প্রকাশ করতে চাই না। কারণ এবার কেন যেন বিশ্বাসটা নড়ে পড়ে গেছে। আসলে কি হবে বা কি হতে যাচ্ছে, এখন আর কিন্তু ওইভাবে আসলে প্রত্যাশাটা আমরা করতে পারি না। এটা আমি আমার ব্যক্তিগত মনের কথা। একসময় অধীর আগ্রহে বসে থাকতাম, এই 5 অক্টোবর হয়তো কিছু একটা হবে, হয়তো কিছু উৎসব পাতা নিয়ে আমি গত 5ই অক্টোবর ভেবে বসে আছি, এই 5ই অক্টোবর হয়তো 100% আমাদের উৎসব পাতাটা দিয়ে দিবে। কিন্তু না, কিন্তু এখন এসে আসলে আমি সেই প্রত্যাশাটা করতে পারছি না যে আমাদের হচ্ছে সরকার কোনো ঘোষণা দিবে। তবে ইতিমধ্যে কিছু নিউজ পোর্টালে আমরা দেখেছি যে এবার 5ই অক্টোবরের উপহার ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতন, যেটা 2019 না 20 থেকে সেই কার্যক্রমটা চলমান ছিল। আমি নতুন জয়েন করি যখন 19-এ, 20-এ মনে হয়, আমি যখন কুমিল্লায় প্রথম জব হয় তখন আমার ইনফরমেশন নিয়েছিল ইএফটির জন্য। তাহলে 20, 21, 22, 23, 24, 5 বছর পরে যদি বলেন 5ই অক্টোবর আপনাদের উপহার ইএফটির মাধ্যমে বেতন, তাহলে আমার প্রত্যাশা কোথায় গিয়ে ঠেকে, এই কথার মাধ্যমে বুঝে নিন। আর যদি বলেন কর্মসূচির কথা, বিগত একটা কর্মসূচি আমরা দিয়েছিলাম মানববন্ধন প্লাস একটা স্মারকলিপি। আমি আমার একদম বাজে একটা অভিজ্ঞতা, গত মাসের অভিজ্ঞতা, সেটা নামার সাথে সাথে, মানববন্ধনে নামার সাথে সাথে একদল চলে আসলো, তোরা আওয়ামী লীগের দালা, তোরা, একদম তুই শব্দ করে। আমি জানি ওরাও শিক্ষক, ঠিক আছে, ওরাও কোনো সংগঠনের শিক্ষক। এসে
মানে একদম একটা সিনক্রেট করেছে। তো এখন আমি ব্যক্তিগতভাবে ভয় পাচ্ছি যে এখন যদি নামা হয়, দেখবেন যে এক রাজনৈতিক দলের শিক্ষক সংগঠন আরেক রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের সাথে না আবার সংঘর্ষ হয়ে যায়, এটা আবার একটা মারাত্মক বিষয় হয়ে দাঁড়াবে, মান সম্মানের একটা বিষয় হয়ে দাঁড়াবে। তবে আমরা সাধারণ শিক্ষক হিসেবে আমি বলবো, যখন কোনো সংগঠন যদি 5ই অক্টোবরকে ঘিরে কোনো কর্মসূচি দেয়, অবশ্যই সেটা সফল করার জন্য আমরা একযোগে কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন এবং সেটা সাধারণ শিক্ষকদের অনেকগুলো মনের কথা। যেমন এখানে মোহাম্মদ মাহফুজ হোসেন লিখেছেন, ম্যাডাম আপনি আমার মনের কষ্টের কথা উপস্থাপন করেছেন, সবাইকে নেক বুঝ দান করেন। ওমর ফারুক লিখেছেন, ম্যাডাম সুন্দর কথা বলেছেন, কোনো কিছু না হতেই ফেসবুকে পোস্টের ঝড় তুলে যায়। ইবনে হুসাইন মুরসালিন লিখেছেন, জাতীয়করণ চাই ম্যাম, তালা ঝুলানোর ব্যবস্থা করুন প্লিজ। ম্যাম তো তালা ঝুলানোর ব্যবস্থা করবে কিভাবে? আতাউর রহমান লিখেছেন, বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের দাবি আমরা সরকারি প্রতিষ্ঠানে পড়তে চাই, আমাদের প্রতিষ্ঠানে সরকার করতে হবে। আরো অনেক দর্শকীয় অনেক প্রশ্নই করেছেন, মতামত দিয়েছেন এবং আমাদের আলোচকদের কথার উপরে সুন্দর বাক্য বিনিময় করেছেন। আমরা সব কমেন্টস সময়ের অভাবে পড়তে পারছি। তো আমি এই মুহূর্তে স্যারের কাছে চলে যাব। স্যার, আপনি শুনছিলেন তানিয়া আক্তার ম্যামের কথা। আসলে সাধারণ শিক্ষকরা যখন নেতৃবৃন্দ বিভিন্ন পরিসর থেকে আন্দোলন বা কর্মসূচির ডাক দেন, ছাত্ররা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যান। আপনি নিশ্চয় জানেন যে কোনো দাবি আদায় কিন্তু সহজে হয় না। সেটা আপনার ম্যাম বলছিলেন যে একটি আন্দোলন, প্রত্যেকটা আন্দোলন কিন্তু দুই ধরনের, একটি সহিংস আর একটি অহিংস। শিক্ষকরা তো আর সহিংস আন্দোলনে কোনোভাবেই যেতে পারে না বা যাওয়া উচিত নয় এবং কখনো গিয়েছে বলেও আমার মনে হয় না। তাহলে একটি আন্দোলন জোরালো ভূমিকা পালন করার ক্ষেত্রে সাধারণ শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য বা ভূমিকা অনেক। কিন্তু বিভিন্ন সংগঠনের কারণে শিক্ষকরা কি মাঝে মধ্যে বিভ্রান্তির মধ্যে পড়ে যান কিনা এবং এই ধরনের বিভ্রান্তি এড়িয়ে দাবি আদায়ের ক্ষেত্রে কিভাবে সাধারণ শিক্ষকরা জোরালো ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন এবং শিক্ষক নেতৃবৃন্দ প্রত্যাশা কি? স্যার অনেক ধন্যবাদ। আসলে এইটা হচ্ছে আমাদের এখন দাবি আদায়ের প্রধান একটা অন্তরায়, যেটা তানিয়া ম্যাডাম বললো, যে আসলে আমাদের এত 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 সংগঠন, যেখানে আমরাই অনেক সময় বিভ্রান্তে পড়ে যাই। ইভেন আপনার যখন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের ছাত্র সমাজ একটা বলতে গেলে একটা নতুন বিজয় নিয়ে আসলো আমাদের দেশে, তো তখনও আমাদের শিক্ষক সমাজের ভিতর আরো অন্তত 20 থেকে 25টা সংগঠন তৈরি হয়ে গেল বৈষম্য বিরোধী। তো এরকম নানা সংগঠন, আমার আমার প্রশ্ন এখানে যে সংগঠন ঠিক আছে, কিন্তু আমরা কেন এক জায়গায় আসতে পারতেছি না? আমরা কেন এক জায়গায় আসতে পারতেছি না? আসলে আমাদের মানসিকতা এখান থেকে গ্রো আপ করতে হবে। আমাদের সাধারণ শিক্ষক আমরা যারা আছি, তানিয়া ম্যাডামের মতো আমিও ছোট ছোট অনেক সংগঠন, আমিও একই সঙ্গে প্রায় 2019 সালে এনটিআরসি এর মাধ্যমে জয়েন করি। তো ছোট ছোট অনেক সংগঠনের সাথে যুক্ত হয়ে দেখছি তারা কিছুদিন কার্যক্রম চালায় নিজেদের মতো করে, আস্তে আস্তে এটা নিভে যায়। তো আমরা চাই এখন মানে প্রায়োরিটিটা আমাদের রুট লেভেল থেকে সাধারণ শিক্ষকরাই পাক এবং আমরা আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবি আদায় যেন এক হতে পারি। আমরা এত এত লাইভ, এত এত পোস্ট, এত কিছু দেখতে চাই না। আমরা আমরা এই বঞ্চনা থেকে এখন আমাদেরকে উদ্ধার করতে চাই। আমরা সবাই এক হতে চাই এবং একটা প্ল্যাটফর্মে থেকে আমরা আমাদের আমাদের নেতৃত্বটা আমাদের দিয়েই হোক, আমাদের সাধারণ শিক্ষক দিয়েই হোক। এখানে নেতৃত্ব কোনো বিষয় না, আমরা সবাই নেতৃত্ব নিয়ে পাগল, যেটা আমাদের আমাদের অন্তরায়, আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে অন্তরায়। আমরা কোনো কিছু বুঝে, এই যে যেটা হলো যে আমরা একই একই দাবি নিয়ে বারবার বারবার যাচ্ছি, একই কথা নিয়ে 3 জনের সংগঠন চলে যাচ্ছি, 3 জন আছে সেখানে, এরকমও সংগঠন আছে যেখানে 3 জন মাত্র, এই 3 জন চলে যাচ্ছি। তো আসলে এগুলা তাদের ভিতর একটা নেতিবাচক ধারণা তৈরি করে। আমরা তো দিন শেষে শিক্ষক, এখন এই নেতিবাচক ধারণা থেকে অনেক সময় উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ে যারা থাকেন তারা তো অত্যন্ত ব্যস্ত মানুষ এবং রাষ্ট্রের গুরুত্ব ব্যক্তি। তো বিষয় বা ক্যাটাগরি থেকে যখন 2-3টা বা তারও অধিক ধাপে যখন অনুমতি চান
কিংবা তাদের সাথে মিটিং করতে হয়, তখন কিন্তু তারাও অনেক সময় বিব্রত বোধ করেন। এই বিব্রত থেকেও কিন্তু দাবি আদায়টা অনেক সময় অন্তরায় হয়ে ওঠে। অবশ্যই স্যার, অবশ্যই স্যার, অবশ্যই। আপনি বারবার যখন এক জিনিস নিয়ে যাচ্ছেন, স্বাভাবিকভাবে তারা বিব্রত বোধ করবে, এটাই স্বাভাবিক। সুতরাং এই কারণে আমাদের একটা জায়গা আসা উচিত যেখানে আমাদের দাবি আমাদের সবারই এক, কিন্তু আমরা সবাই নেতৃত্ব দিতে চাই। আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের এক হওয়া উচিত। আমরা চাই আমরা সবাই এক হয়ে একটা জোরালো দাবির মাধ্যমে আমাদের যে অস্তিত্ব, আমাদের যে অস্তিত্ব বিলীন হতে চলেছে, আমরা সেখান থেকে আমাদের নিজেদেরকে ফিরিয়ে আনতে চাই। এবং আমরা যেন একটা ফুরফুরে মেজাজ নিয়ে একটা খাওয়া দাওয়া করে একটা ঠিকঠাক মতো একটা ক্লাস করাতে পারি, তাদেরকে যেন মন ভরে কিছু দিতে পারি, সেই জায়গাটা সরকার যেন দেখে। আমার পক্ষ থেকে এইটুকু দাবি যে সরকার আমাদের দিকে অন্তত একটু সুদৃষ্টি দিক। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বর্তমান সরকার একটি বিপ্লবের সরকার। বৈষম্য নিরসনের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে 5ই অক্টোবরের পরিবর্তিত পরিস্থিতিতে বৈষম্যহীন একটি সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা যেহেতু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আগামী 5ই অক্টোবর শিক্ষক দিবস, এই শিক্ষক দিবসকে সামনে রেখে সরকার মহোদয়ের উদ্দেশ্যে আপনি একজন সাধারণ শিক্ষক হিসেবে আপনার একদম নিজ পীড়া থেকে কি প্রত্যাশা করেন এবং কি বার্তা দিবেন? অবশ্যই আমি মনে করি শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা বাঁচলে সমাজ বাঁচবে। তো সুতরাং সমাজের দিকে তাকিয়ে, এদেশের আপামর জনতার দিকে তাকিয়ে, ভালো একটা ভবিষ্যতের দিকে তাকিয়ে বাংলাদেশ যেন উন্নয়নের রোল মডেল হতে পারে, বাংলাদেশের শিক্ষার মান যেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, এজন্য অবশ্যই শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের যেন সেই সাপোর্টটা দেয়, তাদের যেন সেই ফিডব্যাকটা দেয় যেখান থেকে তারা তাদের মন খুলে ক্লাসটা করাতে পারে, মন খুলে তারা সবকিছু নিয়ে যেন তাদের পুরোপুরিটা দিতে পারে। আমার সরকারের কাছে এটাই প্রত্যাশা যে সরকার এতদিন আমাদের যে লাঞ্ছনা বঞ্চনা, যে আমাদের অধিকার নিয়ে আমরা রাজপথে ছিলাম, আমরা চাই আমরা সেই রাজপথ থেকে উঠে এখন শ্রেণীকক্ষে আমাদের ফুরফুরে মেজাজে পাঠদানটা করাই, সেই দিকে যেন সরকার নজর রাখে এবং শিক্ষার মান যেন উন্নয়নের জন্য ভূমিকা রাখে। জি জি স্যার, আমিও আপনার সাথে স্যার একমত। শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে সেই মেরুদণ্ড সোজা রাখে এদেশের শিক্ষক সমাজ। এখন যিনি আপনার মেরুদণ্ড সোজা রাখবেন, তার মেরুদণ্ডই যদি আপনি সোজা না রাখেন, তাহলে তিনি জাতি গড়বেন কিভাবে? এই প্রশ্ন থেকেই যায়। আমি অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তানিয়া ম্যাম, সর্বশেষ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনি নতুন কোনো কিছু যুক্ত করতে চান কিনা আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে? ম্যাম, কোনো কিছু যুক্ত করতে চান কিনা? স্যার, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাদের শুনতে পাচ্ছি না। আমার কি নেট প্রবলেম কিনা আমি বুঝতেছি না। জি জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আর কল আসলে টোটালি অফ হয়ে যায়। এখন শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ম্যাম, স্যার আপনি কথা বলেন তো, ম্যাম শুনতে পাচ্ছে কিনা? এখন কি শোনা যাচ্ছে কিনা? স্যার, আপনারা কথা চালিয়ে যান, কজ আমি আপনাদের কথা বুঝতেছি না। যখন সাউন্ড আসবে আমি করব। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের বিষয় ছিল শিক্ষা জাতীয়করণে প্রত্যাশা ও প্রাপ্তি। আর এই আলোচনায় অংশ নিয়ে তানিয়া আক্তার ম্যাম এবং এস এ সোহাগ স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু তারা নানা বিষয়গুলো তুলে ধরলেন। বৈষম্য কথা যেমন বললেন, বৈষম্য নিরসনের উপায়গুলো বললেন। এক্ষেত্রে শিক্ষক হিসেবে নিজেদের দায়বদ্ধতার এবং দায়িত্ববোধের জায়গাগুলো ফুটে তুলেছেন। নিশ্চয়ই কোনো না কোনো ভাবে এই কথাগুলো সরকার মহোদয়ের কাছে পৌঁছাবে এবং এইভাবেই আলোচনা করতে করতে একটা সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের দুঃখ দুর্দশা লাঘব হবে। তো আজ আর নয়, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক সময়।
শিক্ষার আলোর পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।